কোনো একটি মেজর ট্রমা বা মেজর সার্জারির পর আমাদের বডি কী ধরনের রেসপন্স করে সে সম্পর্কে আজকে আমরা জানতে পারবো। নিউরোএন্ডোক্রাইন রেসপন্স টু ইনজুরি or critical illness. It has two phase, acute phase and chronic phase. Acute হলো উইদিন আওয়ার্সের মধ্যে হয়, আর ক্রনিক ফেজ হলো ডে, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত এটা চলে। অ্যাকুইট ফেজ এর মধ্যে কি হয়, ইলেভেটেড দ্য কাউন্টার রেগুলেটরি হরমোনস। কাউন্টার রেগুলেটরি হরমোন কী কী আছে? কর্টিসল, গ্লুকাগন, অ্যাড্রেনালিন। এবং এটা চেঞ্জ করে শর্ট টাইম সার্ভাইভালের জন্য এটা কার্যকর এবং এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ক্রনিক ফেজের ক্ষেত্রে কি হয়, যে হাইপোথ্যালামিক সাপ্রেশন হয়, হাইপোথ্যালামাসটাকে সাপ্রেশন করে এবং কাউন্টার রেগুলেটরি হরমোনটা কমে যায়। পরবর্তীতে এটা কি করে, ক্রনিক ওয়াস্টিং করে। একটি ইনজুরি বা ট্রমা বা মেজর সার্জারি এগুলোর পরে আমাদের বডিতে কী কী মেটাবলিক চেঞ্জ হয় সেটি এই শকের মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে। একটি ইনজুরি হয় তখন অ্যাফারেন্ট নসিসেপটিভ পাথওয়েটা ব্লক হয়ে যায় বা ব্যাহত হয়। পরবর্তীতে ব্রেইন থেকে রিলিজ হয় হলো ব্রেইনের হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয় হলো কর্টিকোট্রফিন ফ্যাক্টর বা কর্টিকোট্রফিন রিলিজিং ফ্যাক্টর। এটা পরবর্তীতে অ্যান্টেরিয়র পিটুইটারিতে যায় এবং অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করে তৈরি করে এসিটিএইচ বা অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন অ্যান্ড গ্রোথ হরমোন। এই দুটাকে স্টিমুলেট করে, প্লাজমাতে এই দুইটা হরমোনের লেভেল বেড়ে যায়। এবং এটি আরও সাথে সাথে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আরও কিছু কাজ করে। এর মধ্যে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে ফেলে এবং এখান থেকে রিলিজ করে অ্যাড্রিনালিন অ্যান্ড কর্টিসল। এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেটিং ফরে এই অ্যাড্রিনালিনটা রিলিজ হয় এবং এর সাথে সাথে আমাদের প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে এখান থেকে গ্লুকাগন, যেটি পরবর্তীতে গ্লুকোজ সিনথেসিস বাড়ায়, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে গ্লুকোজ তৈরি বাড়ায় এবং পরবর্তীতে যে ট্রমা বা যে ইনজুরিটি হয়েছে সেটিকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করে। এবং এই অ্যাফারেন্ট নসিসেপটিভ পাথওয়েটা স্টিমুলেট হওয়ার পরে কি হয়, ইনেট ইমিউন সিস্টেমটা স্টিমুলেট হয় এবং রিলিজ অফ ইন্টারলিউকিন 1, TNF ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6 অ্যান্ড ইন্টারলিউকিন 8। দি ইনসুলিন রিলিজ কমে যায় এবং ইনসুলিন, টেস্টোস্টেরন রিলিজ কমে যায় এবং থাইরয়েড হরমোন কমে যায়। সবগুলো মিলে কি করে, অ্যাডিপোসাইটে লাইপোলাইসিস বাড়ায়, হেপাটিক গ্লুকোনিওজেনেসিস বাড়ায়, মানে ফ্যাট ভেঙে এখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, লিভারে নতুন করে গ্লুকোজ তৈরি হচ্ছে এবং স্কেলেটাল মাসেল যেটা আছে পেশি, এখানে প্রোটিন ভেঙে যায় এবং হেপাটিক অ্যাকিউট ফেজ প্রোটিনটা বাড়ে। এবং সাথে সাথে এই সকল ইন্টারলিউকিন 1, TNF ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6 এগুলোর জন্য কী হয়, জ্বর হয় বা পাইরেক্সিয়া হয়। যে কোনো মেজর ট্রমার পরে দেখা যায় কি তার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এই সকলকে বায়োকেমিক্যাল মেডিয়েটরের জন্যই কি হচ্ছে, পাইরেক্সিয়া হচ্ছে। আর এই সবগুলোর জন্য কি হচ্ছে, পরবর্তীতে হাইপার মেটাবলিজম। মেটাবলিক রেসপন্স টু সার্জারি অ্যান্ড ইনজুরি, এখানে কি কি হচ্ছে, কি ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এখন জানতে পারবো। র্যাপিড অনসেট অফ ড্রাইভেন প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস, এই প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনটা র্যাপিড এলিভেটেড হয়। এর মধ্যে কী কী আছে, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, TNF আলফা। ব্রডলি রিলেটেড টু দ্য ইনজুরি সিভিয়ারিটি, এটা যত বেশি ইনজুরি হবে তত বেশি বেশি এগুলো রিলিজ হবে। এবং সবচেয়ে বেশি কোথায় হয়, সেপসিসে এবং বার্নে আর হলো মেজর ট্রমাতে। এটা ইন্ডিভিজুয়াল থেকে এটা ভ্যারি করে এবং এটা কি করবে, ক্যাটাবলিজম করবে, মানে সকল ধরনের ভাঙবে। ক্যাটাবলিজম মিন্স ব্রেকডাউন, কি ব্রেকডাউন, মাসেল ব্রেকডাউন, সাথে সাথে কী হবে, ইমিউনোসাপ্রেশন হবে এবং অর্গান ডিসফাংশন এবং অনেক সময় বেশি হলে অর্গান ফেইলিওরও হতে পারে। ইট ইজ প্রলংড বাই, মানে এটা কখন বাড়বে মেটাবলিক রেসপন্স, প্রলংড বাই সেপসিস এবং আদার সেকেন্ডারি ইনসাল্ট, যেটা আমরা বলছি হিমোরেজ ইনফেকশন, এগুলোর মাধ্যমে এগুলো প্রলংড হবে এবং এটা লং টাইম বা ক্রনিক্যালি থাকতে পারে অনেক সময়।
এবং এটা কি হতে পারে, মোস্ট লেট ডেট ফ্রম দ্য ইনজুরি অর সার্জারি ইন ডেভেলপড হেলথ সিস্টেম, মানে অ্যাসোসিয়েটেড উইথ মোস্ট লেট ডেট, এটা পরবর্তীতে যদি অতিরিক্ত বেশি দিন চলে তাহলে এখান থেকে মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে। মেটাবলিক চেঞ্জেস আফটার সার্জিক্যাল ট্রমা বা সার্জারি অ্যান্ড ট্রমা, যে কোনো সার্জারি, অ্যাক্সিডেন্ট বা ট্রমার ফলে কী কী মেটাবলিক চেঞ্জ হয়। তাহলে সর্বপ্রথম কী হবে, ক্যাটাবলিক ফেজ বিগিন হবে অ্যাট দ্য টাইম অফ ইঞ্জুরি, ইঞ্জুরির সাথে সাথে এটি শুরু হবে এবং লাস্ট ফর অ্যাপ্রক্সিমেটলি কত, 24 থেকে 48 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এটা পারসিস্ট করতে পারে। এবং এটা কমানো যায় কীভাবে, প্রপার রিসাসিটেশন অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই, কি এই ক্যাটাবলিক ফেজটা ক্যারেক্টারাইজড বাই, কীভাবে ক্যারেক্টারাইজড হয়, হাইপোভলিউমিয়া, মানে ভলিউম হাইপোভলিউমিয়া হবে, অ্যান্ড ডিক্রিজ বেজাল মেটাবলিক রেটস। বেজাল মেটাবলিক রেট কি সেটা সম্পর্কে আমরা একদিন নতুন ভিডিও বানাবো। রিডিউস কার্ডিয়াক আউটপুট, তার হার্টের যে কার্ডিয়াক আউটপুট আছে, মানে প্রতি মিনিটে সে কী পরিমাণ রক্ত পাম্প করে সেটি ডিক্রিজ হয়, কমে যায়। এবং হাইপোথার্মিয়া, টেম্পারেচারটা কমে যাবে। এবং সাথে একটা গুরুত্বপূর্ণ হয় হলো ল্যাকটিক অ্যাসিডোসিস। ল্যাকটিক অ্যাসিডোসিস কী হয়, যেহেতু হাইপোভলিউমিয়া হচ্ছে ফলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি টু দ্য টিস্যু ইজ ডিক্রিজ, যার ফলে অ্যারোবিক গ্লাইকোলাইসিস না হয়ে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, পরবর্তীতে ল্যাকটিক অ্যাসিডোসিস তৈরি হচ্ছে বা ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে। এই ইনিশিয়াল ক্যাটাবলিক ফেজে প্রিডোমিনেন্ট হরমোনের মধ্যে রয়েছে ক্যাটেকোলামাইন, কর্টিসল এবং অ্যালডোস্টেরন। এবং এটা কখন হয়, এটি ফলোয়িং রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হয় তখন এই সকল হরমোনগুলো তৈরি হয়। The magnitude of the neuroendocrine response depend on the degree of the tissue damage, blood loss and stimulation of the somatic afferent nerve at the site of the injury. তাহলে এগুলো কি হচ্ছে, কতটুক ইনজুরি হয়েছে, কতটুক টিস্যু ড্যামেজ হয়েছে, কতটুক ব্লাড লস হয়েছে এবং এটার কী পরিমাণ নার্ভকে এফেক্ট করছে অ্যাট দ্য সাইট অফ ইনজুরি, এটার উপর নির্ভর করে। The main physiological role in the catabolic phase is to conserve, মানে the main কাজ কি, to conserve both circulating volume and energy store for the later recovery and repair. এখানে কি হচ্ছে, সবগুলো আমাদের বডির জন্য দরকারি। এর ফলে আমাদের কি হচ্ছে, যেহেতু কি হচ্ছে এখানে হাইপোভলিউমিয়া বা আমাদের ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে বা ভলিউম, এর ফলে কি হচ্ছে ভলিউমটা যাতে লস কম হয়, সাথে হলো কার্ডিয়াক আউটপুটটা কমে যাতে কি হচ্ছে, যদি একটা কোনো ব্লিডিং হতে থাকে এরপরে যদি হার্ট বেশি বেশি পাম্প করে তাহলে অতিরিক্ত রক্ত বের হয়ে যাবে। এই জন্য আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কী করছে, এটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে হার্ট রেটকে কমায় দেয়। তারপরে হাইপোথার্মিয়া করে, হাইপোথার্মিয়া হলে কি হয়, পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হয়, পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হলে ভেসেলগুলো আছে এগুলো কনস্ট্রিক্ট করে, ফলে ব্লিডিংটা কমে যায়। তারপরে হলো বেজাল মেটাবলিক রেটটা কমে যায়, আমাদের বডির এনার্জি চাহিদা কমে যায়, ফলে অন্যান্য জায়গা থেকে এনার্জি স্টোর করে যেখানে ইনজুরি হয়েছে সেই দিকে ইউজ করতে পারে। কত ধরনের প্রোটেকশন আল্লাহ তাআলা দিয়ে রাখছে। ফলোইং রিসাসিটেশন দি ক্যাটাবলিক ফেজ ইভলভস ইনটু হাইপার মেটাবলিক ফ্লো ফেজ। এখানে কী হবে, ক্যাটাবলিক ফেজ পরবর্তীতে কী হবে, যেহেতু এখানে হাইপার মেটাবলিক ফ্লো ফেজ হবে, প্রথমে কী হয়েছিল সব বেজাল মেটাবলিক রেট সব কিছু কম ছিল, এখানে কী হবে হাইপার মেটাবলিজম হবে, এখানে সব কিছু বেড়ে যাবে। ইট ইজ হুইচ ইজ করসপন্ডস টু সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিন্ড্রোম বা সার্স। দিস ফেজ ইনভলভ দ্য মোবিলাইজেশন অফ দ্য বডি এনার্জি স্টোর ফর দ্য রিকভারি অ্যান্ড রিপেয়ার, মানে এখানে বডি এনার্জিগুলো স্টোর যেগুলো ছিল সেগুলো মোবিলাইজ করে এই রিকভারি অ্যান্ড রিপেয়ারের জন্য কাজ করা হবে। দি সাবসিকুয়েন্ট প্লেসমেন্ট অফ লস্ট অর ড্যামেজ টিস্যু, এবং এটার মাধ্যমে কী হবে, যে সকল টিস্যু ড্যামেজ হয়েছে সেগুলোকে রিপ্লেস করার চেষ্টা করবে। প্রথমে আমাদের হয়েছে কিছু মানে কম কম থাকলো এবং সব কিছু ভাঙতেছিল, এবং পরবর্তীতে হাইপার মেটাবলিজম হওয়ার মাধ্যমে যে সকল ড্যামেজ হয়েছে সেগুলোকে রিপেয়ার করার চেষ্টা করছে। দি সাবসিকুয়েন্ট রিপ্লেসমেন্ট অফ দ্য ড্যামেজ টিস্যু, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ইডেমা, মানে কোথাও যদি আঘাত পায়, কোথায় ট্রমা হয় সেখানে কী হবে, ফুলে যাবে, ফুলে যাওয়াকে কী বলা হয়, ইডেমা। ইডেমা কী হবে, কী কারণে ইডেমা হবে, ফ্রম ভ্যাসোডাইলেশন অ্যান্ড ইনক্রিজ
ক্যাপিলারি লিকেজ। তাহলে যেই সকল এলাকাতে কী হয়েছিল, ইনজুরি হয়েছে, সেখানে প্রথমে ভ্যাসোডাইলেশন হবে, মানে ভেসেলগুলো ডাইলেট হবে, ফলে এখানে বেশি বেশি ব্লাড ফ্লো করবে এবং ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যাবে এবং ক্যাপিলারি লিকেজ হবে, ফলে ওই এরিয়াটা ফুলে যায়। ফুলে যাওয়ার মেকানিজমটা আমরা এখান থেকে জানতে পারছি। এবং এখানে কি হচ্ছে, ইনক্রিজ বেজাল মেটাবলিক রেট। বেজাল মেটাবলিক রেট আগে কম ছিল, এখন কি হবে, হাইপার মেটাবলিজম হবে। এবং ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট। অ্যান্ড ওখানে আর আগে ক্যাটাবলিক ফেজে হাইপোথার্মিয়া হয়েছিল, এখানে কী হবে, রেইজড বডি টেম্পারেচার। সাথে সাথে আরেকটি ইম্পর্টেন্ট হলো লিউকোসাইটোসিস। এই লিউকোসাইটোসিসটা অনেক ইম্পর্টেন্ট। লিউকোসাইটোসিসের ফলে কী হবে, আমাদের বডিতে যে সকল ইমিউন সিস্টেম আছে এর মধ্যে ডাব্লিউবিসি আমাদের বডির প্রোটেকশন হিসেবে কাজ করে। যেহেতু একটা ট্রমা হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ডেব্রিজ বা ফরেন পার্টিকেল বা বিভিন্ন ধরনের ডেড সেল তৈরি হতে পারে, সেগুলোকে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ক্লিয়ার করার মাধ্যমে এই লিউকোসাইটোসিসটা হয় পরে, এবং এতে পরবর্তীতে ইনফ্লামেশন এবং হিলিং রিপেয়ার হেল্প করে। অ্যান্ড ইনক্রিজ অক্সিজেন কনজামশন অ্যান্ড ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস। সবগুলোই পরবর্তীতে আমাদের কী করবে, হিলিং অ্যান্ড রিপেয়ারে হেল্প করবে। এটা ইনজুরি বা ট্রমার পরে আমাদের পেরিফেরাল টিস্যু থেকে, যেমন মাসেল, অ্যাডিপাস টিস্যু অ্যান্ড স্কিন, এগুলো থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে মোবিলাইজ করা হয় এবং এটা মোবিলাইজ হয়ে সেন্ট্রাল টিস্যুতে নেওয়া হয়, যেমন লিভার, ইমিউন সিস্টেম অ্যান্ড উন্ড, এগুলোতে নিয়ে যাওয়া হয়। দেখা যাচ্ছে কি হচ্ছে, ডিউরিং মেটাবলিক রেসপন্স টু ইনজুরি দি বডি প্রায়োরিটিজ দ্য প্রোটিন tissue towards the key or central tissue such as liver, immune system and wound site. One of the main reason why the reutilization of the amino acid derives from the muscle proteolysis and need to catabolism is increased glutamine and alanine efflux from the muscle is derived in the part from the irreversible degradation of the branched chain amino acid alanine and glycine and glutamine. তো কী হচ্ছে, আমাদের মেটাবলিক রেসপন্সের জন্য আমাদের বডির যেহেতু প্রোটিন আমাদের দরকার, বিভিন্ন যে কোনো ধরনের বডি বিল্ডিংয়ের জন্য আমাদের কী দরকার, প্রোটিন দরকার। প্রোটিন এখন কোথায় পাবে, পেরিফেরাল যে সকল টিস্যু আছে সেগুলো থেকে প্রোটিন নিয়ে সেন্ট্রাল টিস্যুতে যায়, যেমন লিভারে যায়, এবং লিভার পরবর্তীতে কী করে, ইমিউনোগ্লোবুলিন তৈরি করে, এটা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে হেল্প করে এবং উন্ড সাইটে প্রোটিনগুলোকে প্রেরণ করে। এগুলোর মাধ্যমে কী হয়, এটা মেটাবলিক রেসপন্স হয় এবং ইমিউনগুলো হিলিংয়ের দিকে আগায়। অনেক সময় বিভিন্ন ধরনের স্ট্রেস বা বিভিন্ন ধরনের ট্রমা বা মেজর সার্জারি পরে আমাদের দেখা যায় পেশেন্ট শুকিয়ে যায়। কেন শুকায়, কারণ তার মাসেল অস্টিং হচ্ছে। কী কারণের মাসেল অস্টিং হয়, দেখা যায় হাত পা অনেক শুকিয়ে গেছে। এটার মেইন কারণ হলো they provide the amino acid, অ্যামাইনো অ্যাসিডটা প্রোভাইড করার জন্য ফর মেটাবলিক সাপোর্ট অফ সেন্ট্রাল অর্গান অর টিস্যু। সেন্ট্রাল অর্গান এবং টিস্যুরকে অ্যামাইনো অ্যাসিড যেটা দ্বারা প্রোটিন তৈরি হয়, সে প্রোটিন তৈরির বিল্ডিং ব্লক সাপ্লাইয়ের জন্য পেরিফেরাল টিস্যু বা মাসেল থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো সেন্ট্রাল টিস্যুতে প্রেরণ করা হয়, এজন্যই মাসেল অস্টিং হয়। বাই দি ইউবিকুইটন প্রোটিওসোম পাথওয়ে, এটা হলো ইনহিবিটেবল, এটা হবেই, তবে এটা বেশি হয় প্রোলং বাই সেপসিস ইন পার্টিকুলার কেস, এবং এটা আমরা কোনোভাবেই কমাতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এই মেটাবলিক বা রেসপন্সটাকে আমরা কমাই দিতে পারি, এই সময়টাকে। যত ধরনের আমরা সাপ্লিমেন্টই দিই, এটা যদি তারপরে এটা কমবে না যতক্ষণ পর্যন্ত এই ডিউরেশনটা আমরা না কমাতে পারি।